কুয়াশা ঘেরা শীতের সকাল, পাবনা এলাকার একমাত্র ট্রেন ঢালারচর এক্সপ্রেসে আজকে যাত্রা হবে। ঢালারচর এক্সপ্রেসে যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছি। আজকে যাত্রা করব ঢালারচর এক্সপ্রেসে এবং এজন্য আমি চলে এসেছি পাবনা রেলওয়ে স্টেশনে। তো চলুন স্টেশনে প্রবেশ করি এবং দেখি যে আজকের যাত্রাটি কেমন লাগে। তার আগে বলে রাখি, ঢালারচর এক্সপ্রেস ঢালারচর থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলাচল করে। আর ঢালারচর হচ্ছে পাবনা জেলারই একটি রেলওয়ে স্টেশন, যেটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে এবং এখানে ট্রেন চলাচল শুরু হয়েছে খুব বেশি দিন হয়নি, মানে কয়েক বছর থেকেই ট্রেন চলাচল করে। ট্রেনের টাইম হচ্ছে পাবনা থেকে ছেড়ে যাওয়ার সময় 8টা 20, বর্তমানে যে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে সেই অনুযায়ী। তো সেই জন্য আমি কিছুটা সময় হাতে রেখেই চলে এসেছি। তো এবারে স্টেশনে প্রবেশ করি। এই হচ্ছে ছোটোখাটো পাবনা স্টেশন এবং তার টিকিট কাউন্টার। পাবনা জেলার কথা বাংলাদেশের কাউকে বললেই বা কারো মাথায় আসলেই পাবনার কোনো গুরুত্ব যদি বলতে যায়, সর্বপ্রথমে একটি বিষয় আসে, পাবনা একটি মানসিক হাসপাতাল আছে। মানসিক হাসপাতালের কথা সবাই জানেন, কিন্তু তাছাড়াও পাবনার অনেক গুরুত্ব আছে, মানে গুরুত্বপূর্ণ বলার মতো অনেক কিছুই আছে। যেমন পাবনার কৃষি, পাবনার অনেক রকম শিল্প কারখানা আছে, সুগার মিল আছে। তারপর বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট বা সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট, সেটাও পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। এমন অনেক গুরুত্ব পাবনার কিন্তু আছে, শুধু মানসিক হাসপাতালে যে আছে তা কিন্তু নয়। তা আমি আজকে আপনাদেরকে তেমন কিছু গুরুত্বও তুলে ধরার চেষ্টা করব। ঢালারচর এক্সপ্রেসে যদি কেউ পাবনা, ঢালারচর বা এদিককার কোনো এলাকা থেকে বা কোনো স্টেশন থেকে যাত্রা করতে চান, তাহলে তাদের জন্য সতর্কবাণী হচ্ছে যে তারা ট্রেন ছাড়ার বেশ কিছু সময় আগে এসে স্টেশনে উপস্থিত হবেন। অবশেষে প্রায় 9টা বাজতে চলে আসলো ঢালারচর এক্সপ্রেস পাবনা রেলওয়ে স্টেশনে। ঢালারচর এক্সপ্রেস, যা ট্রেন নম্বর 779-780 বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত একটি আন্তনগর ব্রডগেজ ট্রেন। ট্রেনটি আগে পাবনা এক্সপ্রেস নামে রাজশাহী থেকে পাবনা পর্যন্ত চলাচল করত। 2020 সালে এর যাত্রাপথ পাবনা থেকে ঢালারচর পর্যন্ত বর্ধিত করা হয় এবং নাম পরিবর্তন করে ঢালারচর এক্সপ্রেস রাখা হয়। পরবর্তীতে 1 ডিসেম্বর 2023 থেকে ঢালারচর এক্সপ্রেসের রুট রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হয়। ঢালারচর এক্সপ্রেসের বিরতি স্টেশনগুলো জানিয়ে দিচ্ছি: বাঁধেরহাট, কাশীনাথপুর, সাঁথিয়া রাজপুর, তাঁতিবন্ধ, দুবুলিয়া, রাঘবপুর, পাবনা, টেবুনিয়া, দাসুড়িয়া, মাঝগ্রাম জাংশন, ঈশ্বরদী বাইপাস, আজিমনগর, আব্দুলপুর জাংশন, আড়ানি, সর্দ রোড, রাজশাহী, শীতলাই, কাকনহাট, ললিতনগর এবং সর্বশেষ আমনুরা বাইপাস স্টেশন। সর্বমোট যাত্রার সময় 5 ঘন্টা 15 মিনিট। ট্রেনটি সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। ঢালারচর এক্সপ্রেসের ভাড়া জানিয়ে দিচ্ছি: ঢালারচর থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত ভাড়া শোভন চেয়ার শ্রেণীতে 165 টাকা এবং শোভন সাধারণ শ্রেণীতে 135 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে 20 টাকা অনলাইন চার্জ হিসেবে প্রদান করতে হবে। এই হচ্ছে শোভন চেয়ারের সিট, তবে সিটে কোনো ডাইনিং ট্রে নেই। গতানুগতিক যেই ওয়াশরুমগুলো থাকে সেগুলোই, মানে ইরানি কোচের যে ওয়াশরুম, তবে এখানে আয়না সমেত বেসিন এবং আজকে এখানে পানিও নেই। এই হচ্ছে ট্রেনের অবস্থা, তবে ট্যাপটা ছাড়া ছিল, হয়তো পানি সব বের হয়ে চলে গেছে। কিছু ইতিহাসবিদদের মতে পাবনা নামটি পদুম্বা থেকে এসেছে। কালক্রমে পদুম্বা শব্দটির স্বরসঙ্গতি হয়ে পাবনা হয়েছে। 1828 সালের 16 অক্টোবর স্বতন্ত্র জেলা হিসেবে পাবনা স্বীকৃতি লাভ করে। সে সময় বিশাল জেলা ছিল পাবনা। রাজশাহী জেলার 5টি থানা ও যশোর জেলার 3টি থানা নিয়ে সর্বপ্রথম পাবনা জেলা গঠিত হয়। রাজশাহীর খেতুপাড়া, মথুরা, শাহজাদপুর, রায়গঞ্জ, যশোরের ধরমপুর, মধুপুর, কুষ্টিয়া ও পাংশা পাবনার অন্তর্ভুক্ত হয়েছিল। সময় সময় এই জেলার এলাকা ও
ও সীমানার পরিবর্তন ঘটেছে। শিশু সাহিত্যিক বন্দে আলী মিয়া এ জেলারই সন্তান। বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম এই জেলার সন্তান। এ জেলার আরও একজন বিখ্যাত ব্যক্তির কথা আজ বলি। তিনি হচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা বৈমানিক সাইফুল আজম। বৈমানিক হিসেবে অসামান্য অবদানের জন্য যুক্তরাষ্ট্র বিমান বাহিনী তাকে বিশ্বের ২২ জন লিভিং ইগল অর্থাৎ জীবন্ত ইগলের একজন হিসেবে স্বীকৃতি প্রদান করেন। তিনি বাংলাদেশের প্রথম ও একমাত্র লিভিং ইগল উপাধি পাওয়া বৈমানিক। 9:14 টেবুনিয়া স্টেশন থেকে আমাদের ঢালারচর এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে। পাবনা জেলার কিছু গুরুত্বপূর্ণ স্থানসমূহ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী বিমানবন্দর, পাবনা চিনিকল, ঈশ্বরদী রেলওয়ে জাংশন যা বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে জাংশন, ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেড, ডাল গবেষণা কেন্দ্র যা ঈশ্বরদীতে অবস্থিত এবং বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট যা ঈশ্বরদীতে অবস্থিত। চলে আসলাম দাসুরিয়া স্টেশনে। এই দাসুরিয়া স্টেশনও পাবনা জেলার মধ্যে অবস্থিত। নয়টা বেজে 27 দাসুরিয়া থেকে আমাদের ঢালারচর এক্সপ্রেস ছেড়ে দিল। সারা সিরাজগঞ্জ রেলওয়ে কোম্পানি 1915-16 সালে ঈশ্বরদী সিরাজগঞ্জ লাইন তৈরি করেছিল। সেই লাইনের শাখা হিসেবে মাঝগ্রাম থেকে ঢালারচর শাখা লাইন তৈরি হলে এই অত্র পাবনা ঢালারচর এলাকা রেল যুগে প্রবেশ করে। মাঝগ্রাম থেকে ঢালারচর অংশের লাইনটি চালু করা হয় 18 সালে। মাঝগ্রাম জাংশন নাটোর জেলায় পড়েছে। এই স্টেশন থেকে আব্দুলপুর জাংশন পর্যন্ত আমরা নাটোর জেলার মধ্যে দিয়ে যাব। চলে আসলাম মাঝগ্রাম জাংশনে। মাঝগ্রাম জাংশনের ছোট্ট একটি বিরতি শেষে আমরা এগিয়ে যাব রাজশাহীর দিকে। আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন ঈশ্বরদী বাইপাস। ঈশ্বরদী বাইপাসে দেখা যাচ্ছে যে এখানে হলুদ বাতি জ্বলে গেছে, অর্থাৎ যে কোনো সময় চালক চাইলে ট্রেন ছাড়তে পারেন। চলে আসলাম আজিমনগরে। আজিমনগরে ছোট্ট একটি বিরতি হবে। এর পরবর্তী গন্তব্য স্টেশন আব্দুলপুর জাংশন। দশটা বেজে 8 আজিমনগর স্টেশন থেকে আমাদের ঢালারচর এক্সপ্রেস ছেড়ে গেল। ইরানি কোচগুলোর যেই শোভন চেয়ার, সেই শোভন চেয়ারের সিটগুলো কিন্তু বেশ আরামদায়ক। কারণ হচ্ছে অন্যান্য যত কোরিয়ান কোচ বা ইন্দোনেশিয়ান কোচ বা ইন্ডিয়ান যে এলএইচবি কোচ, এগুলোর তুলনায় এই সিটগুলো অনেক নরম, বসে বেশ আরাম পাওয়া যায়। চলে আসলাম আব্দুলপুর জাংশনে।
আব্দুলপুর জাংশন থেকে আমরা চলে যাব কিছুটা বাম দিকে, আর সরাসরি সোজাসুজি যে লাইনটি চলে গেল সেটি চলে গেল একদম পার্বতীপুর। আব্দুলপুর পুরনো মালদহ লাইন ব্রিটিশ সরকারের আমলে 1930 সালে তৈরি হয়। 1930 সালে আব্দুলপুর থেকে আমনুরা ব্রডগেজ লাইনটি সারা সিরাজগঞ্জ লাইনের একটি শাখা হিসেবে তৈরি করা হয়েছিল। এই লাইনটি আমনুরা, রহনপুর, সিঙ্গাবাদ হয়ে ভারতের মালদা জেলা পর্যন্ত চলে গেছে। আজকের এই ভ্রমণে আমনুরা বাইপাস থেকে রহনপুরের দিকে না গিয়ে আমরা চাঁপাইনবাবগঞ্জের দিকে আমাদের গতিপথ শেষ হবে। আব্দুলপুর জাংশন পার হওয়ার পর এই ট্রেনের কিন্তু বেশ ভালোই গতি দেখা যাচ্ছে। এখন গতিসীমা প্রায় 80 কিলোমিটার/ঘন্টা প্রতি। চলে আসলাম আড়ানি স্টেশনে। আড়ানি স্টেশনে ছোট্ট একটি বিরতি হবে। এই পাশে দেখা যাচ্ছে যে এখানে যে আবাদ হচ্ছে এটা সম্ভবত তুলার গাছ। দশটা বেজে 40 মিনিটে আড়ানি থেকে আমাদের ঢালারচর এক্সপ্রেস ছেড়ে গেল। আমাদের পরবর্তী গন্তব্য সর্দ রোড। চলে আসলাম রাজশাহী, আর এখানে ডান পাশে দেখা যাচ্ছে বাংলা বান্ধা এক্সপ্রেসের একটি রেক রেখে দেওয়া হয়েছে। পৌঁছে গেলাম রাজশাহী। যদিও এটা আন্তনগর ট্রেন, তারপরও চলাচল করলে মনে হবে যেন লোকাল ট্রেন। তবে বিষয় হচ্ছে এটাই, এই ট্রেন কোথাও খুব বেশি সময় দাঁড়ায় না, মানে কোথাও ডিলে করে না। এটা হচ্ছে একটা ভালো গুণ। তবে এই ট্রেনের আকার খুব ছোট, মানে ট্রেনের লোড খুব কম। সম্ভবত 7টা বা 8টা কোচ নিয়ে চলাচল করে।
আমার মনে হয় কোচ যদি কিছু সংখ্যা বাড়ানো হয় সেক্ষেত্রে দাঁড়ানো যাত্রীর সংখ্যা কমবে বা যাত্রীদের হয়রানি কমবে। রাজশাহী স্টেশনে এসে একটু নামলাম। এখানে নামার পর যা বুঝলাম যে এই ট্রেনের যা যাত্রী আসে 80 থেকে 90% যাত্রী নেমে যায় রাজশাহী স্টেশন। আর এই ট্রেনটি আগে পাবনা এক্সপ্রেস হিসেবে চলাচল করত, পরবর্তীতে ঢালারচর পর্যন্ত এর লাইন বৃদ্ধি করা হয় এবং এদিকে রাজশাহী পর্যন্ত চলাচল করত, পরবর্তীতে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বৃদ্ধি করা হয়। এই হচ্ছে শোভন সাধারণ যে শ্রেণী, সেই শ্রেণীর আসনগুলো হচ্ছে এরকম, এক পাশে এরকম দুইটা সিট এবং ঠিক তার বিপরীত পাশে এদিকে 3টা সিট আর 3টা সিট। এভাবেই এটা হচ্ছে শোভন শ্রেণী বা শোভন সাধারণ শ্রেণী। এটা কি সন্দেশ। এই ট্রেনে এই শোভন সাধারণ এবং শোভন চেয়ার এই দুটি শ্রেণী আছে, আর কোনো কেবিন কোচ নেই। এই সুদৃশ্য রাজশাহী স্টেশন থেকে ঠিক 11:30 বাজেই আমাদের ট্রেন ছেড়ে দিল চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে। চলে আসলাম, এটা হচ্ছে শীতলাই স্টেশন। এই গিয়ার ধরে টান দিলে সিট নামানো যায়। এই সিটের যে ফোম আছে, এই ফোম বেশ নরম এবং আরামদায়ক। আর এই হলো শীতলাই স্টেশন। কোনো চা নেই, চাওয়ালা আসেনি, তাই আজকে চিপস খাচ্ছি। চলে আসলাম কাকনহাট স্টেশনে। এই স্টেশনে ছোট্ট একটি বিরতি হবে, এরপর হচ্ছে ললিতনগর। চলে আসলাম ললিতনগর স্টেশনে। আর ললিতনগরের পরেই আছে আমনুরা। ছোট্ট 2 মিনিটের বিরতি শেষে আমাদের ট্রেন এই ললিতনগর স্টেশন থেকে ছেড়ে দিল। আর এই হচ্ছে ললিতনগর স্টেশনের বুকিং অফিস। চলে এসেছি একদম আমনুরার কাছাকাছি। আমাদের ঢালারচর এক্সপ্রেস আমনুরা বাইপাস হয়ে সরাসরি চলে যাবে চাঁপাইনবাবগঞ্জ। আর ডান দিকে যে লাইনটি যাবে সেই লাইনটি চলে গেছে আমনুরার প্রধান যেই জাংশন স্টেশন আছে, সেই আমনুরা জাংশন স্টেশনে। হয়ে গেল লাইন বিভাজন। এবার দেখা যাচ্ছে ডান পাশের আমনুরা জাংশনের দিকে যাওয়া সেই লাইন, আর আমরা এখন বাম দিকে যাচ্ছি আমনুরা বাইপাস। আর ডান পাশের যে লাইনটি সেটি চলে গেল সরাসরি আমনুরা জাংশন হয়ে রহনপুর, এবং রহনপুর হচ্ছে এই প্রান্তের বাংলাদেশের সর্বশেষ স্টেশন। আজকে আমি আমনুরা বাইপাসে নেমে গেলাম
এখান থেকে এর পরের যে স্টেশন সেটাই হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। তো এখান থেকে আমি এখন রাজশাহী ফিরে যাব। তো আজকের যাত্রা আমি শেষ করলাম আমনুরা বাইপাসে। তো পরিশেষে আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ রেলওয়ে এবং ঢালারচর এক্সপ্রেস। তো ঢালারচর এক্সপ্রেস যদিও সেই পুরাতন ইরানি কোচ দিয়ে চলাচল করে, আমি যেটা আগেও বলেছি যে কোচের সংখ্যা যদি কিছু বাড়ানো যায় সেটা যাত্রীদের জন্য সুবিধাজনক হয়, তাহলে যাত্রীরা কিছুটা আরাম পেত বা দাঁড়ানো যাত্রীর সংখ্যা কম হতো। রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত তেমন কোনো যাত্রী থাকে না।